হাই, গুড মর্নিং। ফিফথ সেমিস্টারের ক্লাস। শুধু ফিফথ সেমিস্টার বলা ভুল। এই টপিক এমন একটা টপিক যেটা আমাদের রাজ্য সরকারে যারা মাধ্যমিক দেবে এবছর তাদের জন্য, এবং যারা ক্লাস 8-এ পড়ছে তাদের জন্য, সবার জন্যই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের ফিফথ সেমিস্টারে এটা লাস্ট বড় টপিক। আমি ধারাবাহিকভাবে তোমাদের এই টপিকের ওপরে ক্লাস নেব। তো সেটি হচ্ছে যে 1857 সালের আমরা যাই বলি সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, সেই বিষয়। তো এর যে প্রেক্ষাপট, এই বিদ্রোহ 1857 সালে কেন হলো, 1857 में ये जो हम लोग बोलते हैं इसको रिवॉल्ट बोलते हैं, इसका कारण क्या था, इसको आज हम तुम्हारे सामने हम डिस्कस करने वाले हैं। तो एक सीरीज में क्लास होगा, आज पार्ट 1 हो रहा है। তো আজকে পার্ট 1-এর ক্লাস করব। সেটা আমরা পড়ব যে এই সিপাহী বিদ্রোহ সংগঠিত হওয়ার মূল কারণগুলি কি ছিল। ভারতবর্ষের ইতিহাসে 1857 সাল একটা ল্যান্ডমার্ক এই জন্য বলছি কারণ এর পর থেকে আমরা দেখব যে ভারতবর্ষে পরবর্তী যে জাতীয়তাবাদী আন্দোলনের কথা আমরা জানি বা শুনি বা আমরা ইতিহাসে যে পড়ি, এটা কিন্তু এর পর থেকে তীব্র আকার ধারণ করে। এই জন্য এটা একটা বিরাট বড় ল্যান্ডমার্ক, बहुत ही एक इम्पोर्टेंट ईयर है भारतीय इतिहास के लिए, क्योंकि इसके बाद से ही हम लोगों का जो नेशनल मूवमेंट चालू हुआ था अंग्रेज के खिलाफ, इसी साल के बाद ही शुरुआत हो गए थे, इसलिए बहुत इम्पोर्टेंट है। तो पहले शुरुआत करते हैं कि इसका जो 1857 সালের এই যে বিদ্রোহ, এই বিদ্রোহটার 1857 তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই যে 1857 সালেই যে আমাদের দেশে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল, এর আগে হয়নি এমনটা কিন্তু নয়। বিখ্যাত ঐতিহাসিক শশীভূষণ চৌধুরী তার গবেষণামূলক গ্রন্থ, তিনি সেখানে বলেছেন যে এর আগে কিন্তু ভারতবর্ষে, তিনি হিসেব করে দেখেন 1857 সাল থেকে 1857 সালের আগে ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষে 53 বার 53 টাইমস অসামরিক বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ বিভিন্ন ধরনের বিদ্রোহ। তেমন 1824, 44, 49, 50, 52, 1806 থেকে 1852 সালের মধ্যবর্তী সময়কালে 53 বার অসামরিক বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে হয়েছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। তার মানে আমরা একটা জিনিস স্পষ্ট যে কিন্তু বিদ্রোহ কিন্তু অলরেডি ইংরেজদের বিরুদ্ধে শুরু হয়েছে। এটা ছিল সব থেকে বড় মারাত্মক আকারে ধারণ করেছিল। অর্থাৎ हम लोग यही बोल रहे हैं कि ये इससे पहले भी 53 टाइम्स ये अंग्रेज के खिलाफ हम लोगों का जो मतलब जो मिलिट्री वाला नहीं, बहुत तरह से, जैसे इंडिगो रिवॉल्ट हुआ, सांताल रिविलियन हुआ, फराजी, वहावी, बहुत तरह की, और वो जो कोल विद्रोह, बहुत तरह की जो छोटे जो रीजनल स्तर पर बहुत तरह की विद्रोह हुआ था, लेकिन 1857 सबसे बड़ा। আমরা কারণগুলো একটু জাস্ট এখন পরে তো আমরা প্রকৃতিতে আসবো যে এই বিদ্রোহের রূপ কেমন ছিল, বিভিন্ন ঐতিহাসিকরা মন্তব্য করেছেন তাতে, এবং এই যে বিদ্রোহের কথা আমরা বলছি তার কি সর্বভারতীয় রূপ ছিল না লোকাল লেভেলের রূপ ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আসবো। আগে আমরা দেখি যে এই বিদ্রোহ শুরু হলো কেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং যে সরকার আমাদের দেশে চালু ছিল, সেই সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ হলো কেন, এবং ঐতিহাসিকেরা मोटामोटी हिस्टोरियंस ज्यादातर ये अग्री करते हैं कि इसका जो कारण है पॉलिटिकल
इकोनॉमिक्स, सोशल, रिलीजियस, ये 3-4 कारण ये मेन इंपॉर्टेंट कारण है। और उसके बाद जो 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 भी कारण हुआ है वो हम लोग बाद में देखेंगे, लेकिन ये 4 सबसे बड़े अहम मुद्दे हैं 1857 के रिवॉल्ट के पीछे। 1857 সালের এই বিদ্রোহের পিছনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, এছাড়া আরো কিছু কারণ, এই 4টে কিন্তু মেন ছিল। আজকে আমি তোমাদের কিছু কারণ আলোচনা করব, তাহলে শুরু করা যাক। প্রথম কারণ পলিটিক্যাল, রাজনৈতিক কারণ। আমরা স্কুল লেভেলে পড়েছি, এই বিষয়টার সঙ্গে সম্পূর্ণরূপে আমরা পরিচিত, আর যারা স্কুলে পড়ছো তারা জেনে নাও। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, এবং পলাশির যুদ্ধের পর 100 বছর 1857 হয়েছে। আচ্ছা, এই বিদ্রোহে তোমাদের আমি ডেটটা বলে দিই, সেটা হচ্ছে যে 29 মার্চ, 1857 সালের 29 মার্চ, যেটা ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পান্ডে ইংরেজ অফিসারদের একজন অফিসারকে আহত করেছিলেন, এবং তারপরে তার আমরা জানি মঙ্গল পান্ডেকে তারপরে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং ঘটনার ফলে আমাদের ওখানে ব্যারাকপুরের সেনা ছাউনিতে পুরো বিদ্রোহ শুরু হয়ে যায়, এবং সুরাটে মানে আসল বিদ্রোহটা কিন্তু মিরাটে আসল বিদ্রোহটা, উত্তরপ্রদেশে মিরাটে আসল বিদ্রোহটা শুরু হয় 10ই মে। এই বিদ্রোহের পিছনে রাজনৈতিক কারণ যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আমরা দেখব এই 100 বছরে 1757 সাল থেকে 1857 সাল, এই 100 বছরে আমাদের দেশে রাজনীতিতে আমূল পরিবর্তन হয়েছিল। बहुत तरह की पॉलिटिकल चेंजेस हमारे देश में आए थे। ये पॉलिटिकल चेंजेस कैसा था? 100 বছরে যদি আমরা রাজনৈতিক বিশ্লেষণ ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখব যে ইংরেজরা প্রথমে বাংলা, তারপরে বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তগুলোকে, রাজ্যগুলোকে তারা দখল করছেন সামরিক শক্তির দ্বারা। সেখানে মারাঠারা, সেখানে শিখরা, সেখানে আমাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলো, একের পর এক রাজ্যকে তারা দখল করেছেন, এবং এই রাজ্যগুলোকে দখল করলেও আমাদের ভারতবর্ষে যে সমস্ত রাজন্যবর্গ ছিল, রাজারা ছিলেন, তারা কিন্তু মানে খোলা মনে কিন্তু এটা কিন্তু মেনে নিতে পারেনি, এবং যার জন্য তাদের মনের মধ্যে কিন্তু একটা অসন্তোষ সবসময় ছিল। हमारे देश का जो राजा लोग थे, जिनको पराजित किया गया था, जिनका स्टेट को लिया गया था, वो लोग अपने मन में वो फुली सपोर्ट नहीं करते थे अंग्रेज को, क्योंकि उन लोगों का राज्य चला गया है। इसके चलते क्या हुआ, वो टेंशन और जो डिस्ट्रक्शंस, वो अंग्रेज के विरोध, जो हम लोग बोलते हैं, जो क्षोभ जिसको बोलते हैं, तो वो लोग शांति से नहीं रह रहे थे। उन लोगों के मन में हर वक्त यही चिंता होता था कि अंग्रेज ने हमारे राज्य को जबरदस्ती करके अपने हित में कर लिया, জোরপূর্বক রাজ্যগুলোকে দখল করেছিল। আমরা যদি বড় বড় গভর্নর জেনারেলগুলোর নাম আমি তোমাদের বলবো, তোমরা জানো। প্রথমে কর্নওয়ালিসের কথা বলবো, তারপর উইলিয়াম বেন্টিক্টের কথা বলবো, লর্ড ওয়েলেসলির কথা বলবো, এবং বিদ্রোহের জাস্ট আগে আমাদের গভর্নর জেনারেল এসেছিলেন লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসির সময়কালে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গিয়েছে, কারণ লর্ড ডালহৌসি আমাদের দেশে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন,
यहाँ पर जो डॉक्ट्रिन ऑफ लैप्स को इंट्रोड्यूस किए थे लॉर्ड डालहौसी ने, और इसके चलते उन्होंने हमारे देश के अंदर जो राज्य बचे हुए थे, जो अंग्रेज के अंडर में नहीं आए थे, उनको अपने वो डॉक्ट्रिन ऑफ लैप्स के द्वारा और जो भी छल किए थे भारतीय राष्ट्र के, जो भी राज्य खाली था वो अंग्रेज के अंडर में नहीं आया था, उनको ले लिया था। हम लोग उसको उदाहरण के तौर पर बोल सकते हैं कि नागपुर, सतारा, সম্বলপুর, ঝাঁসি, তাঞ্জাউর, কর্ণাটক, অযোধ্যা, এই সমস্ত রাজ্যগুলোকে তাহলে তিনি সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন এবং নানান ধরনের কুশাসনের অভিযোগ দিয়ে সমস্ত রাজ্যগুলোকে ইংরেজদের অধীনে নিয়ে চলে এসেছিলেন। এবং এই যে নাম রাজ্যগুলোর কথা বললাম, এগুলো কিন্তু তখন লর্ড ডালহৌসির আগে কিন্তু ইংরেজদের অধীনে ছিল না, এরা স্বাধীন রাজ্য ছিল। লর্ড ডালহৌসি ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিটাকে আরো এক প্রকারে সরগরম করে দিয়েছিলেন, মানে পরিস্থিতিটাকে আরো জটিল করে দিলেন একটা ঘটনার মাধ্যমে। সেটি হচ্ছে, আমরা জানি ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতিতে একটা শর্ত লাগানো ছিল। যারা কলেজে পড়ছো, আমাদের কলেজে বিশেষ করে অমৃতা ম্যাডাম মনে হয় পড়িয়েছেন লর্ড ডালহৌসির পলিসি। যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের স্কুলের স্যারেরা নিশ্চয়ই পড়িয়েছেন লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। তো যারা 10-এ পড়ছো তারা তো ক্লাস 8-এ পড়েছো। তো এই সত্যবিলোপ নীতিতে বলা হয়েছিল যে সমস্ত ভারতীয় রাজার কোনো নিজস্ব পুত্র থাকবে না, সেই রাজ্যটিকে ইংরেজ গভর্নমেন্ট নিজের রাজ্য হিসেবে ঘোষণা করবে, কারণ দত্তক পুত্রের কোনো অধিকার স্বীকার করা হবে না। দত্তক মানে বড় করা, যে ভাড়া নেওয়া নয়, মানে বড় করা, কোন একটা পুত্রকে কারোর কাছ থেকে নিয়ে তাকে বড় করা এবং তাকে পরবর্তী জেনারেশন, পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করা। अर्थात दत्तक पुत्र के जो बात बोला गया था कि अगर अपना लड़का अगर नहीं है तो इसका मतलब ये वो राज्य अंग्रेज अपने अंडर में कर लेगा, और वो जो बच्चे को बड़े करे किसी और के बच्चे को, उसका अथॉरिटी स्वीकार नहीं किया जाएगा। बस এই ঘটনায় ভারতবর্ষের 1857 সালে বিদ্রোহের আগুন জ্বালাতে সাহায্য করেছিল। কিরকম? রাজনৈতিক দিক দিয়ে। কারণ আমরা জানি যে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের কোনো ছেলে ছিল না, এবং তার একজন দত্তক পুত্র ছিলেন যাকে আমরা নাম চিনি नाना साहेब बोले। उसका नाना साहेब करके एक पुत्र था, मतलब अपना पुत्र नहीं था। তো এই দত্তক পুত্রের চলছিল, মানে ডালহৌসির আগে পর্যন্ত নানা সাহেব কি পাচ্ছিলেন? নিয়ম ছিল কি, যে সমস্ত রাজ্য ইংরেজদের এই চুক্তিগুলোতে স্বাক্ষর করবেন তার যারা উত্তরাধিকার হবেন ইংরেজদের তরফ থেকে একটা ভাতা পাবেন, এবং ওই পদটা তার থাকবে, ওখানেই থাকবে। নানা সাহেবের পদটাকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে এবং পেশোয়া পদটাকে, এবং সঙ্গে সঙ্গে তার যে ইংরেজ সরকারের পক্ষ থেকে তাকে যে ভাতা বা সাম্মানিক টাকা দেওয়া হতো সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। লর্ড ডালহৌসি বন্ধ করে দিচ্ছেন, কারণ উনি যেহেতু নিজের পুত্র নন মারাঠা দ্বিতীয় বাজিরাওয়ের, তিনি ওটাকে স্টপ করে দিচ্ছেন। এছাড়াও তাহলে কি হচ্ছে, ওই মারাঠা কমিউনিটির মধ্যে একটা তীব্র অসন্তোষ, কারণ তারা মারাঠা পেশোয়াকে ভগবান বলে মানেন, তাদের রাজা বলে মানেন এবং তাদেরই হত্যাকর্তা বলে মানেন। अगर अपने एक राजा को, अपने एक सम्मानित व्यक्ति को, वहाँ आपके जो रेस्पेक्ट करते हैं वहां से अगर उनको हटा दिया जाए तो इसके विरुद्ध जाना ही जाना है। জনগণ খেপে গিয়েছিলেন, মারাঠা সম্প্রদায়ের জনগণের প্রচুর মনে আঘাত লাগে এবং মারাঠা জাতীয়তাবাদে আঘাত লাগে, যে এতদিন ধরে তাদের যে প্রতিষ্ঠিত মানে পদ, তাদের যে সাম্রাজ্যের যে সাম্মানিক, তাদের যে লিডার, তাদের যে নেতা, তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মারাঠা সম্প্রদায়ের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ শুরু হলো। বাহাদুর শাহ জাফর মুঘল বাদশাহ, অনেক বয়স হয়ে গেছেন
এবং তাকে কি করলেন, তার প্রাসাদ থেকে বহিষ্কৃত করে দেওয়া হলো এবং তাকে আমরা দেখতে পাবো তার উপাধিটাকে বিলুপ্ত করে দেওয়া হলো। অর্থাৎ এই একই সঙ্গে সঙ্গে ঘটনাগুলো ঘটেছিল, সিপাহী বিদ্রোহ চলাকালীন এই ঘটনাটা ঘটেছিল। এবং এই যে ঘটনা, এক মারাঠা হিন্দু এবং বাহাদুর শাহ জাফর মুসলিম, হিন্দু মুসলিম উভয় চোখেতেই কিন্তু ভারতবাসী কিন্তু ভালো চোখে আর দেখছেন না লর্ড ডালহৌসির কার্যকলাপকে। লর্ড ডালহৌসি রাজনৈতিক পরিস্থিতিটাকে আরো যদি সরগরম করে দেন, তাহলে তার বড় উদাহরণ আমরা বলবো অযোধ্যা এবং নাগপুর রাজ্যটাকে কুশাসনের অভিযোগ দিয়ে দখল করে নিয়েছিলেন, নাকি ওখানে নাকি শাসন কার্য ভালো চলছে না। ইংরেজদের একজন বিখ্যাত ঐতিহাসিক আছেন, মানে ছিলেন, এখন আর বেঁচে নেই, জন কে। তার লেখা থেকে আমরা জানতে পারি যে নাগপুরের যে রাজপ্রাসাদ ছিল, সেখানে যে কেবলমাত্র নাগপুরটাকে এই সত্যবিলোপ নীতির দ্বারা তিনি দখল করেননি, ওখানে রাজদরবারের ভেতরে লুণ্ঠন চালিয়েছিলেন, আসবাবপত্র, মণিমুক্তা, অলংকার, হাতি, ঘোড়া সমস্ত কিছু লুট করিয়ে দিয়েছিলেন। এবং সেখানে কলকাতার মার্কেটে মালপত্র বিক্রি হচ্ছিল, কারণ কলকাতা ইংরেজদের রাজধানী ছিল। অর্থাৎ এই যে কার্যকলাপ সাধারণ মানুষের মনের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল। অর্থাৎ কিন্তু রাজদরবারের ভেতরে লুট করে নিয়েছেন, এক তো তিনি চুক্তিতে সাইন করিয়ে নিয়েছেন, ও রাজ্যটাকে মানে কুশাসনের অভিজাত এবং সত্যবিলোপ নীতির মাধ্যমে নাগপুরকে দখল করেছিলেন, এবং তার রাজদরবারকে লুট করে নেবেন। আসবাবপত্র কলকাতা মার্কেটে বিক্রি হচ্ছে, এই কি নির্লজ্জতা! জনগণ অসন্তুষ্ট হচ্ছেন, বিশেষ করে নাগপুরের জনগণ। কালীকিঙ্কর দত্ত, ঐতিহাসিক কালীকিঙ্কর দত্ত, তিনি মন্তব্য করছেন যে এই যে হিন্দু মুসলমান সবার কাছে নির্বিশেষে সমস্ত মানুষের কাছে ইংরেজদের এই আচরণ সন্দেহর চোখে দেখতেন তখন প্রত্যেকটা কার্যকলাপ। কালীকিঙ্কর দত্ত এই কথা বলছেন যে আমাদের দেশে যারা হিন্দু ছিলেন, মুসলিম ছিলেন, তারা ইংরেজদের কার্যকলাপগুলোকে সন্দেহের চোখে দেখছেন। কারণ বিশেষ করে এই যে রাজ পরিবারের যারা ব্যক্তি ছিলেন, জমিদার ছিলেন, তালুকদার ছিলেন, সেনাবাহিনী থেকে যারা কর্মচ্যুত লোকজন ছিলেন, তারা তো জীবিকা হারিয়েছিল। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তো তাদের রাজাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি অযোধ্যা নবাবের কথা বলছি, কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং হজরত মহলকে মানে রাখা হয়েছে ওখানে অযোধ্যা, এবং বলা হচ্ছে যে ওখানে এবারে কি হলো, যে রাজ্যগুলোকে তারা দখল করছেন এবং তাদের যারা সৈন্যবাহিনীতে কাজ করতেন, ধরো যারা মন্ত্রী ছিলেন, এই যে তাদের তো চাকরিগুলো চলে যাচ্ছে, তারা তো বেকার হয়ে পড়ছেন। তার ফলে তাদের মধ্যে একটা তীব্র হতাশা এবং মানে নৈরাজ্যের পরিবেশ তৈরি হচ্ছে। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। আমরা অর্থনৈতিক কারণ আরো স্পষ্ট বুঝতে পারবো। ওকে, এটা হচ্ছে পলিটিক্স। তার মানে 1857 সালের আগে ভারতবর্ষের রাজনীতিটাকে পুরো বিছিয়ে দেওয়া হয়েছিল, এমন ভাবে বিছিয়ে দেওয়া হয়েছিল যা বলে ইংরেজদের প্রতি ভারতীয় রাজন্যবর্গ, ভারতীয় হিন্দু মুসলমান কোন সম্প্রদায় বিশ্বাস করতে চাইছেন না इंग्रेज ईस्ट इंडिया कंपनी सरकार। किसी के पास ये विश्वास नहीं है कि अंग्रेज को विश्वास किया जाए, क्योंकि वो लोग कुछ भी कर सकता है। एक तो राजा को हटा दिया, सम्मान हानि कर दिए, और वहां का जो राज दरबार का जो असबाब पत्र था, जो फर्नीचर था, वो भी बिक्री करवा दिए, और सब लोग बेकार हो गए। जो सेनाबाहिनी में काम करते, जो भी प्रोफेशनल्स वहां पर जॉब करते थे राज दरबार में, सबका जॉब चला गया। पॉलिटिकल सिचुएशन बहुत ही खराब स्तर पर चले गए बिफोर 1857। দ্বিতীয় কারণ, আমরা অর্থনীতি। যে কোনো বিদ্রোহের পিছনে আমরা যদি ফরাসি বিপ্লব দেখি, যারা স্কুলে পড়ছো তারা তো, 10-এ যারা পড়ছো তারা 9-এ পড়েছো, এবং যারা এখন কলেজে পড়ছো তারা তো স্কুল লেভেলে পড়ে এসেছো, এবং তোমাদের মনে হয় এনকে ম্যাডাম মনে হয় পড়াচ্ছেন ফরাসি বিপ্লব। এবং এই ফরাসি বিপ্লবের পিছনে সব থেকে বড় কারণ তো অর্থনীতিকে দায়ী করা হয়েছিল। যে কোনো বড় বিদ্রোহ বিপ্লবের পিছনে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এক্ষেত্রেও হয়েছিল। কিরকম?
1757 থেকে 1857 সালের এই 100 বছরের যদি আমরা হিসেব পত্র দেখি, তাহলে দেখব যে ভারতবর্ষে, তোমাদের গত কয়েকটা ক্লাস আমি আলোচনা করেছি, যে সেখানে আমরা বারবার আলোচনা করেছি, যে দেখেছি আমরা যে ভারতবর্ষের অর্থনীতিকে কিভাবে লুট করা হয়েছে। ভারতীয় সোনা দানা, ভারতবর্ষের মূল্যবান জিনিস সব ইংরেজরা নিয়ে পালিয়েছে। ভারতীয়রা তার বিনিময়ে কিছু পায়। ভারতবর্ষের এর সঙ্গে সঙ্গে কি হয়েছে, প্রথমে তারা আনতেন, তারপর যখন তারা বিনা শুল্কে বাণিজ্য করে দেওয়ার ব্যাপারটা হলো ভারতবর্ষে, তখন তারা ওই সমস্ত জিনিসপত্র আনাও বন্ধ করে দিল। টাকা পয়সা আনা, আমাদের এখানেই তারা টাকা নিচ্ছেন, এখানেই মাল কিনছে, নিয়ে চলে যাচ্ছে। और वहां का पैसा आना बंद हो गया। और सबसे बड़ी बात, वहां से सोना आता था, गोल्ड आता था, वो गोल्ड से हमारे मार्केट में खरीदारी करते थे और ये माल लेके जाते थे। अब क्या हुआ, वो गोल्ड आना बंद हो गया, क्योंकि यहीं का माल यहीं पैसे डाल के खरीद के लेके जा रहा है। इंग्लिश ईस्ट इंडिया कंपनी के जो भी ट्रेडर्स रहे थे, हम लोग तो ये इसका डिस्कशन बहुत बार कर चुके हैं। ভারতবর্ষে তাহলে কি পরিণত হয়েছিল, ভারতবর্ষে কুটির শিল্প দেখো ধ্বংস হয়ে গেল, তাঁতি নষ্ট হয়ে গেছে, তাঁতির কাজ আর কেউ করছে না। ভারতবর্ষ তাহলে কি পরিণত হলো, ওই যে ম্যানচেস্টার আর ল্যাঙ্কশায়ারের ওই যে কাপড়ের কারখানাগুলো আছে, ওখানে আমাদের দেশে তুলোটাকে উৎপাদন করে ওদের কেবলমাত্র আমরা সরবরাহকারী দেশেতে পরিণত হলাম, অর্থাৎ খোলা বাজার। এখানে ইংরেজ গভর্নমেন্টের ইংরেজরা আসবেন, আমাদের মার্কেট থেকে তুলো কিনবেন এবং তারা ওখানে নিয়ে গিয়ে জামা কাপড় করে আমাদের দেশে মানে মার্কেটে আবার এসে বিক্রি করবেন। এটাই তো আমাদের দেশে পরিণত হয়েছিল। অর্থাৎ আমরা দেখলাম শিল্পের ক্ষেত্রে চরম অবনতি, অর্থনৈতিক অবনতি, कुटीर शिल्प ध्वंस, मतलब इंडस्ट्री की पूरी तरह से खत्मा जिसको हम बोल सकते हैं हो गया था इन 100 सालों में। দ্বিতীয়টা দেখব ভূমি রাজস্ব ব্যবস্থা। একটার পর একটা আমাদের দেশেতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই ভূমি রাজস্ব ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে আখেরে আমাদের দেশেরই ক্ষতি হয়েছে। কেমন করে? আমরা প্রথমে 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের কথা যদি বলি, लॉर्ड कॉर्नवालिसेर परमानेंट सेटलमेंट की अगर बात करेंगे तो परमानेंट सेटलमेंट में जमींदार जो भी थे और जो भी खेती बाड़ी करने वाले थे, दोनों का ही नुकसान हो गया। कारण ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্টে ছিল না, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু না জমিদারদের ইমপ্রুভমেন্টের জায়গা, না কৃষকদের ইমপ্রুভমেন্টের জায়গা, কোনো জায়গাতেই ছিল না। এবং আমি তো কৃষকদের কথা তো আরো বেশি করে বলবো, কৃষকদের অবস্থা তো সব থেকে বেশি খারাপ ছিল। তাদের তো সোনার কেউ লোকই ছিল না। জমিদাররা না হয় তারা একটা শেয়ার পাচ্ছিলেন সূর্যাস্ত আইনের মাধ্যমে। তারপরে আমরা দেখব দক্ষিণ ভারতে মাদ্রাজ এবং মুম্বাই প্রেসিডেন্সি গুলোতে রায়তওয়ারি বন্দোবস্ত। ওখানে কি করা হয়েছিল? আমি কিছুদিন আগে তোমাদের একটা ক্লাস নিয়েছি, রায়তওয়ারি বন্দোবস্ত। ওখানে তো স্পষ্ট বলা হয়েছে যে সরকার 30-40 গুণ রাজস্ব বাড়ানোর অপশনটা রাখবেন, কারণ তারা চিরস্থায়ী বন্দোবস্ত ঠকেছেন এবং তারা সরকার তো সেখানে চিরস্থায়ী বন্দোবস্তে ওই যে ঠকা জিনিসটা, মানে তারা যে বাড়াতে পারছেন না প্রোডাকশন, এই ট্যাক্স, সেই ট্যাক্সটাকে তারা ওখানে রায়তওয়ারি বন্দোবস্ত তামিলনাড়ু, মুম্বাই প্রেসিডেন্সি গুলোতে, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বোম্বাই প্রেসিডেন্সিতে তারা কৃষকদের উপরে সরাসরি ট্যাক্স আরোপ করছেন, 30 থেকে 40 গুণ পরিমাণে বাড়ানো হচ্ছে। কৃষকদের অবস্থা সংকট পরিপূর্ণ, संकटमय, बहुत ही हालत खराब कृषकों का। 30-40 गुण ज्यादा टैक्स पर गए रायतवारी सिस्टम पर, माद्राज और मुंबई में प्रेसिडेंसी में। উইলিয়াম বেন্টিক তো কিছু নীতি ছিল যেখানে বলা হয়েছিল যে পুরনো জমিদারদের গুলোর কাছ থেকে নিয়ে নতুন জমিদারদের দিয়ে দেওয়া, অর্থাৎ পুরনো জমিদারদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, 5 বছর বিদ্রোহের 5 বছর আগে লর্ড ডালহৌসি আমাদের বোম্বাই প্রেসিডেন্সিতে ইনাম কমিশন গঠন করেছিলেন এবং সেখানে একটা সার্ভে করে তৈরি করেছিলেন যে সমস্ত জমিদারদের মানে উত্তরাধিকারী থেকে শুরু করে অথরিটি নেই, ভালো করে তারা নানান অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে, সে সমস্ত জমিদারিগুলোকে চলে বলে ওই সালে নিয়ে নেওয়া হয়েছিল। টোটাল 20,000 জমিদারিকে বাজেয়াপ্ত করে দেওয়া করা হয়েছিল। 20,000 जमींदारी का सिस्टम पूरी तरह से गवर्नमेंट ने जब्त कर दिए थे, अपने अंडर में ले लिए थे।
লডালসি के दौरान। ফলে দরিদ্র কৃষকদের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিল। উত্তর ভারতবর্ষে একজন ইংরেজ অফিসার ছিলেন, জেলা শাসক, তার নাম হচ্ছে মার্ক থর্নবিল। তার রেকর্ডে বলা আছে ইংরেজদের এই আচরণটাকে তিনি বলছেন ক্রুয়েল। এই যে কৃষকদের উপর অত্যাচারটাকে ইংরেজদের ভূমি রাজস্ব ব্যবস্থায় মাধ্যমে আমাদের দেশে যে কৃষকদের শোষণ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্ট। ডক্টর শশীভূষণ চৌধুরী মন্তব্য করেছেন যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে ভারতবর্ষে যারা দেশীয় জমিদার ছিলেন তাদের এবং যারা কৃষক ছিলেন তারা, এই দুটো সম্প্রদায়ই চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং যে ক্ষতিটা ফলটা কিন্তু এই সিপাহী বিদ্রোহে এসে পড়েছিল, আমরা যে 1857 রিভল্টে বলছি। এবং সেটা অনেকে বলে থাকেন যে ধর্মীয় কারণের যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল এই কৃষক এবং কৃষকদের এই যে শোষণ বা ভূমি সংক্রান্ত এই যে আচরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েছিলেন সেটা। অযোধ্যায় যেভাবে ব্রিটিশ সরকার ওখানে নবাবকে গ্রেপ্তার করিয়ে দিয়ে এবং অযোধ্যা নগরীকে যেভাবে लूट করেছিলেন, जिस तरीके से लूटा गया था, वहां का 2 ऑफिसर का नाम बोला जा रहा है। रेवेन्यू ऑफिसर्स एक थे जिसका कोबारली जैक्सन उनका नाम था, कोबारली जैक्सन ওর নাম ছিল। এবং আরেকজন ছিলেন মুখ্য কমিশনার, যিনি চিফ কমিশনার থে, তার নাম হচ্ছে গ্যাববিন্স, মিস্টার গ্যাববিন্স। তারা মন্তব্য করছেন যে মানে অযোধ্যাতে তালুকদার, জমিদার শ্রেণী এবং কৃষক এই দুজনের অবস্থা সঙ্গীন হয়ে গিয়েছিল। তারা নিজেরা লিখেছেন। এবং সব থেকে ক্ষতি হয়েছিল তালুকদাররা, কারণ তারা তো বংশ পরম্পরায় তার বাবা পূর্বপুরুষদের জমি তারা তো ভোগ করে আসছিলেন, বলে ওই জমিদার থেকে তো হাঁটিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তালুকদারদের অবস্থা সব থেকে বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি কিছুক্ষণ আগেই বললাম নবাবী শাসনের পতন ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যারা সেনাবাহিনীতে কাজ করতেন তারা কাজ হারাচ্ছেন। এমনকি যারা রাজকর্মচারী, যারা ধরো মন্ত্রী, অন্যান্য সমস্ত অফিসিয়াল যারা রয়েছেন তারা কাজ হারাচ্ছেন। যার ফলে তাদেরকে কেন্দ্র করে যে তারা যে রাজপরিবারকে কেন্দ্র করে যে বেতন পেতেন সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ করে দিচ্ছেন। 1856 সালের যে রিপোর্ট তাতে করে বলা হচ্ছে যে 21,000 তালুকদারকে তাদের জমিদারি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অযোধ্যায়, অযোধ্যা সহ উত্তর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। এবং বিশেষ করে অযোধ্যাকে এখানে বেশি ভাগ বলা হয়েছে যে অযোধ্যার পরিস্থিতি সব থেকে ভয়ঙ্কর এবং অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল। আমরা সামরিক কারণে একটা পয়েন্ট আমরা পড়ব যে অযোধ্যা থেকে অযোধ্যার অনেক পরিবার থেকে সেনাবাহিনীতে লোকে কাজ করতেন। তারা নিজেরা ওখানে দেখছেন যে তাদের বাড়ির বাবা মারা মানে বাবাদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিরকম আচরণ করছেন, কারণ তারা সবাই ওই কৃষক পরিবারের ছেলে, মিলিটারিতে চাকরি করেন। অর্থাৎ ওই কারণটা আমরা তখন আলোচনা করব, জানতে পারবো। অর্থাৎ এর কানেকশনটা সিপাহী বিদ্রোহের সঙ্গে কেমন ভাবে ছিল বা 1857 সালের বিদ্রোহের সঙ্গে কেমন ভাবে ছিল। অযোধ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ভাইটাল रोल प्ले किए थे अयोध्या, यहाँ का जो हालत। তো সেখানকার যার জন্য এখানে পরিচালক মন্ডলী যারা কোর্ট অফ ডাইরেক্টরস অযোধ্যার পরিস্থিতি দেখে সেই সময় গভর্নর জেনারেল লর্ড ক্যানিংকে একটা তারা চিঠি লিখেছিলেন যে পরিস্থিতি অযোধ্যা হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল যে 19 এপ্রিল 1858 সালে যে অযোধ্যা নবাবকে গদিচ্যুত করা এবং সেখানকার অযোধ্যা যে বিদ্রোহ, সেই বিদ্রোহটা কিন্তু আর একটা রাজ পরিবারের বিদ্রোহ কিন্তু নেই, গণবিদ্রোহ ধারণ করেছে। এই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, লর্ড ক্যানিংকে তারা চিঠি পাঠিয়েছিলেন। কোর্ট অফ ডাইরেক্টরস কারা বলতো? কোর্ট অফ ডাইরেক্টরস হচ্ছে যারা গভর্নর জেনারেলকে পরামর্শ দেন, সেই যে বোর্ডটা সেটার নাম হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস। এবং এছাড়া আর কি তার অযোধ্যা সহ উত্তর ভারতবর্ষের বিভিন্ন এলাকাগুলোতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কর প্রয়োগ করেছিল দেখো, একটা মানে নানান জিনিসের উপরে কর প্রয়োগ করা হয়েছে। সেটা হচ্ছে দেখো, গদিচ্যুত করে দিয়ে এক তো সেনাবাহিনীর লোকজন অযোধ্যা এবং নাগপুর যে সমস্ত সাতারা সম্বলপুরি সমস্ত কিছু ওরা তো কাজটা হারিয়েইছে। বিশেষ করে অযোধ্যা এবং উত্তর ভারতবর্ষের রিপোর্টে যেটা বলা হচ্ছে যে কাজ হারিয়ে যাওয়ার পর রাজকর্মচ্যুত লোকেরা এদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যায়। কি উপর কর চাপানো হয়েছিল দেখো, গোচারণ ভূমি,
वन कर, जहां पर खेती बाड़ी किया जाता है, जहां पर वो पशुओं को लाया जाता है खाने पीने के लिए। खाने पीने का मतलब वो जो जिसको हस्बेंड्री हम बोलते हैं, পশুপালন খামার जिसको हम बोलते हैं, নৌকা চলাচলের জন্য, পথে চলাচলের জন্য, চৌকিদারির জন্য, যানবাহন চলাচলের জন্য নানান ধরনের কর এত চাপানো হয়েছিল, যার ফলে উত্তর ভারতবর্ষে অযোধ্যা সহ উত্তর ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যগুলো দুর্বিষহ হয়ে গিয়েছিল তাদের জীবন। इतना टैक्स इम्पोज किया गया था, নানান तरह की टैक्स। যেমন ধরো এই রাজন্য বর্গগুলো যাদের রাজ্যগুলোকে দখল করা হয়েছিল, তাদের দেখো তাদের তাদের মানে তাদের দরবারে তো অনেকে চাকরি করতেন, মন্ত্রী ছিলেন, সঙ্গীতজ্ঞ হতেন, পেন্টার হতেন, তারা তো কাজ হারাচ্ছেন। এবং এমনও তো হয়েছে, এটা তো আমাদের প্রাচীন ভারত থেকে নিয়ম হয়ে আসছে যে রাজারা সবসময় তাদের জমি ডোনেশন দিয়েছেন ব্রাহ্মণকে, ব্রাহ্মণের মন্দিরকে, মুসলিম মসজিদকে। সরকার সমস্ত কিছুকে কেড়ে নিলেন, যার ফলে কি হলো, ডোনেশন দেওয়া বন্ধ করে দিলেন ও সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, বলে দেওয়া হলো যে আর ডোনেশন গভর্নমেন্ট দেবে না। সে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে এসে দাঁড়িয়ে গেল। অর্থাৎ এমন একটা পরিস্থিতি এই সময়তে হয়েছিল যেটা বিদ্রোহ ছাড়া আর কোনো রাস্তা আর দেখা যায়নি। জনকে তার জন্য তার একটা বর্ণনাতে পাওয়া যায় যে অযোধ্যার যারা রাজদরবারের মহিলা ছিলেন তারা বাড়ির সোনাদানা বাসনপত্র বাজারে বিক্রি করছেন, এবং এমনও বলেছেন এমন করুণ পরিস্থিতি হয়েছিল যে তারা ভিক্ষা করে জীবনযাপন চালাচ্ছেন রাত্রের দিকে, সন্ধ্যাবেলায়, এবং রাতের অন্ধকারে অন্যের গৃহে ভিক্ষা করে করে জীবন চালাচ্ছেন। অর্থাৎ এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ ছিল বিদ্রোহ। विद्रोह के अलावा मतलब ये जो अभी जो जॉन के का मैंने मंतव्य बोला, ये मैंने बोला कि हालत इस तरीके से खराब हो गया था, अयोध्या के राज दरबार में जो लोग महिलाएं रहते थे उनका तो राजत्व चला गया। वो लोग सोना, जो रूपा, मतलब जो सिल्वर और जो मतलब जो हम लोग असबाब पत्र जिसको बोलते हैं, उनको भी बिक्री करने लगे। रात के अंधेरे में भी मतलब भिखारी की तरह भीख मांगने भी लग गए थे। मतलब उन लोगों का दिन गुजरान नहीं हो रहा था, हालात इस तरीके से खराब हो गया था। আমরা আজকে তৃতীয় এবং লাস্ট কারণ পড়ব, সেটা হচ্ছে সামাজিক। তাহলে অর্থনীতির দিক দিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছিল, যার একমাত্র পরিণতি ছিল বিদ্রোহ। সামাজিক দিক দিয়ে যদি আমরা দেখি, তাতে করে এই সিপাহী বিদ্রোহের পিছনে সমাজের নানান এমন কিছু কার্যকলাপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিলেন, পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন, যেটা কিন্তু সিপাহী বিদ্রোহ হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেটা হচ্ছে, আমরা যদি সেই সময়ের একটা বিখ্যাত গ্রন্থ 1780 খ্রিস্টাব্দের লেখা সিয়ারুল মুতাখারিন গ্রন্থে মন্তব্য করা আছে যে ইংরেজরা ইচ্ছা করেই ভারতীয়দের সংস্পর্শ বর্জন করে চলতো। অর্থাৎ তারা ভারতীয়দেরকে সবসময় নিচু চোখে দেখত, অর্থাৎ সমাজের দিক দিয়ে কেমন ভারতীয়দের বিচ্ছিন্ন করেছিল। सामाजिक स्तर पर भारतीय लोगों को इस तरह से नीचे की नजरों से देखने लगे थे अंग्रेज के जो भी लोग थे। भारतवर्ष में डिवीजन तैयार कर दिया गया था सोसाइटी पर। सैयद अहमद खान जो बाद में जाके अलीगढ़ मुस्लिम मतलब अलीगढ़ मूवमेंट जो शुरू किए थे, उन्होंने अपने पत्र में लिखा था कि अंग्रेज के जो राज कर्मचारी थे, मतलब उनका जो वर्कर थे, ভারতবর্ষের কোন রকমের কর্মচারী তার সামনে যেতে, কোনো অভাব অভিযোগ নিয়ে যেতে ভয় পেতেন। और भारतीय लोग उनके सामने जाने में ही डरते थे। मतलब इस तरह से वो लोग खौफ पैदा कर दिए थे भारतीय सोसाइटी पर। 1778 সালে আমরা যদি পুরনো ব্যাকগ্রাউন্ড যদি দেখি, তাহলে ওয়ারেন হেস্টিংস তো বরাবরই তিনি বলতেন যে ভারতবর্ষ আমাদের আসার আগে থেকেই ওরা মানে বর্বর ছিলেন, ভারতীয়দেরকে বর্বর বলেছেন। এবং আমরা জানি যে লর্ড কর্নওয়ালিস যে প্রসেসটা নিয়েছিলেন, সেটা হচ্ছে ভারতবর্ষের কোনো লোক আর সরকারি উচ্চ পদে চাকরি করতে পারবে না, তিনি নীতি ঘোষণা করে দিয়েছিলেন। कोई भी आदमी गवर्नमेंट के
हायर पोस्ट में नौकरी नहीं कर सकता भारतीय आदमी, ये इन्होंने कर्नवालिस लिए ये लॉ जारी किए थे। सोचो हालात किस तरह से बदतर बना दिया जा रहा था भारतीय के ऊपर। कोई भी आदमी गवर्नमेंट ऑफिशियल पद पर नौकरी नहीं कर पाएगा, ऊंचे पोस्ट पर। লর্ড বেন্টিক্টের সময়ে আমরা তো মেকলের কথা শুনেছি। মেকলে তার মানে আইন সচিব ছিলেন, ল সেক্রেটারি। তো এই মেকলে একটা মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন এবং সেখানে বলেছেন যে বহু ইংরেজ ক্লাবের নোটিশ দেওয়া হয়েছিল যে মানে ওই সময়েতে এক তো তিনি ভারতীয়দের ভালো চোখে দেখতেন না মোটে, এবং সেই সময় জানা গিয়েছিল যে আমরা যখন মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন পড়েছি, যারা স্কুল লেভেলে পড়েছো তারা দেখবে যে ওই যে শহরতলি যেখানেতে প্রীতিলতা বাদ্দেদার যেখানে আক্রমণ করছেন, সেখানে বোর্ডের সামনেতে লেখা থাকতো, ওখানে বড় বড় ক্লাবগুলোতে লেখা থাকতো যেখানে ইংরেজরা খ্রিস্ট পার্টি বা নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করতে, জন্মদিনে পার্টি সেলিব্রেট করছেন, ওখানে বাইরে পোস্টে লেখা থাকতো যে কুকুর আর ভারতীয়দের প্রবেশ নিষেধ। মেকলে তো আমাদেরকে যাচ্ছে তাই করেছেন, মেকলে তো আমাদের ভারতীয়দেরকে সম্মানই দিতেন না, যার জন্য তো তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা প্রচলিত হবে। প্রথমের দিকে তিনি তার যে সিদ্ধান্তের কথা জানেন, ভারতীয়দের কোনো মতামতই নেননি, এবং ভারতীয় মানে সংস্কৃতি সম্পর্কে তিনি নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এবং যার জন্য তাহলে বুঝতে পারছো যে ওই শহরতলির ওই পোস্টার দেখে যদি আমরা মানে একটা যদি কথা অনুধাবন করি, अगर हम लोग वहां पर क्या पोस्टर लिखा था, कुत्ता और भारतीय को वो क्लब में घुसने नहीं दिया जाएगा, वो ऐसे पोस्टर लगा हुआ रहता था क्लब के दरवाजे के सामने। बताओ इसका हालत, भारतीयों को इस तरीके से कुत्ते के समान अंग्रेज लोग समझते थे। मतलब सोशल डिवीजन, जो डिवीजन तैयार करने में ये लोग किसी भी कसर को नहीं छोड़े थे। আগ্রার একজন ইংরেজ ম্যাজিস্ট্রেটের একটা তথ্য পাওয়া যায় যে এটা খুব ইন্টারেস্টিং, যে বলে ভারতীয়রা যদি কোনো ইংরেজ লোককে দেখে তাকে সালাম করতে হবে, গুড মর্নিং বা নমস্কার যাই বলো, মানে ঝুঁকে সালাম করতে হবে। মানে ম্যাজিস্ট্রেট তিনি তৈরি আদেশ জারি করেছিলেন ওখানে আগ্রার ম্যাজিস্ট্রেট। মানে ये কি ভয়ঙ্কর সোশ্যাল ডিভিশন আমাদের সমাজে তৈরি করে দিয়েছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্ট, যেটা মানে ভারতবর্ষের পরিস্থিতিটাকে অসম্ভব খারাপের দিকে। আমি সৈয়দ আহমেদ খানের কথা যদি ধরি, যে এই রকম আচরণের ফলে ভারতীয়রা কিন্তু ভারতবর্ষে ইংরেজরা এমন কিছু তো জনহিতকর কার্য করেছিলেন, রেলপথ যেমন করেছিলেন, টেলিগ্রাফ করেছিলেন, যেমন ধরো ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেছিলেন, এগুলোকে পর্যন্ত ভারতীয়রা ভালোভাবে নিতে চাইছেন না, কারণ ওখানেও তারা সন্দেহ চোখে দেখছেন যে এই বোধহয় ওখানেও কিছু ষড়যন্ত্র আছে। মানে এমন ভাবে সোসাইটিটাকে আপনি বানিয়ে দিয়েছেন, সেখানে সোসাইটির মানুষেরা ভালোভাবে আর নিচ্ছেন না, তারা সন্দেহ করছেন, এই বুঝি তাকে অপমান করা হবে। 1833 সালের যে সনদ আইন, সেখানে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে সমস্ত চাকরির পদ রয়েছে সেখানে ভারতীয়রা নিযুক্ত হতে পারবেন উচ্চ পদগুলোতে, সেখানে কিন্তু এটাকে ফলো করা হয়নি। সর্বোচ্চ যদি কেউ একজন ভারতীয় চাকরি করেন তাহলে ডেপুটি কালেক্টর হতে পারবেন না, অথবা থানার কোনো হাবিলদার পোস্ট বা কোনো অফিসের লোকাল লেভেলের পোস্ট। তোমরা যদি ইংরেজ আমলের কোনো সিনেমা টিনেমা দেখো, দেখবে যে হাফ প্যান্ট পরা যে সমস্ত হাবিলদারগুলো ঘুরে বেড়াচ্ছেন। ভগৎ সিং এর ফাঁসির সময় একজন দরগার কথা নাম বলা হচ্ছে, ইংরেজ অফিস, এবং তার সাইডে যিনি দাঁড়িয়ে থাকছেন কিন্তু নিচু পোস্টে চাকরি করছেন, এবং হাবিলদার যারা ধরে ধরে নিয়ে যাচ্ছেন তা সব তো ভারতীয়। তো সেটা হচ্ছে যে এই নিচু পোস্টগুলো পেতে পারতেন, সদর আমিন যারা জমি জরিপ করতেন ওই পোস্টগুলো পেতে পারতেন, সদরের পারতেন, উঁচু পোস্ট না। যার ফলে মানে 1859 সালের মানে কারণগুলো আলোচনা করতে গিয়ে ইংরেজদের একজন বিশিষ্ট কর্মচারী, তার নাম উইলিয়াম এডওয়ার্ডস, তিনি মন্তব্য করেছেন যে পুলিশকে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্ট যে হারে জনগণের উপর অত্যাচার চালিয়েছিলেন,
যে হারে শোষণ চালিয়েছিলেন, এবং তোমরা অবাক হয়ে যাবে যে এই পুলিশের বেশিরভাগটা কিন্তু ভারতীয় ছিলেন, অফিসাররা কেবলমাত্র ইংরেজ ছিলেন, এবং এই তাদেরকে দিয়ে করানো হচ্ছিল। অ্যাকচুয়ালি তাদেরও তো কিছু করার ছিল না, কারণ তারা তো চাকরি করছিলেন, কিন্তু চাকরি করলেও তাদের অত্যাচারের মাত্রাটা কিন্তু ভারতীয়দের ওপরই ছিল। এবং যার জন্য এই উইলিয়াম এডওয়ার্ড কোম্পানির একজন বিশ্বস্ত কর্মচারী 1859 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলোকে বিবেচনা করতে গিয়ে তিনি মন্তব্য করেছেন যে পুলিশ ছিল রীতিমতো বিভীষিকাজনক বস্তু, জনগণের কাছে একটা ত্রাসের জিনিস ছিল পুলিশ। পুলিশকে দেখলি জনগণ শিউরে উঠত, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত। पुलिस इस तरह से दहशत फैला के रखी थी भारतवर्ष में, যার ফলে এত পুলিশের অত্যাচার এবং উচ্চপদস্থ কর্মচারীদের অত্যাচার, উচ্চপদস্থ অফিসিয়াল যারা ছিলেন তাদের অত্যাচার, এবং নিচু পোস্টের লোকেদের খারাপ চোখে দেখা, যার ফলে দিন দিন প্রতিনিয়ত সমাজের দিক দিয়ে ভারতীয়দের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অর্থাৎ একভাবে আমরা যদি দেখি যে পরিস্থিতিটা এমন জায়গায় চলে গিয়েছিল, এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় ছিল প্রতিবাদ, যার রূপটা হচ্ছে এই 1857 সালের বিদ্রোহ। ওকে, আজকে আমরা এই 3টে কারণ পড়লাম, পার্ট 1 শেষ করলাম। নেক্সট ডে পার্ট 2 আমরা দেব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, বাই।